Hi, hello everyone. Once again, welcome to my channel Geography School. So, স্টুডেন্ট অনেক দিন ধরে আমি তোমাদের সামনে নতুন ভিডিও দিতে পারিনি। আজকের পর থেকে রেগুলার তোমাদের নতুন নতুন ভিডিও আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু কি? তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, সমুদ্রবায়ু ও স্থলবায়ু, যেটা বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামগুলোতে মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং এসএলএসটি এক্সাম যারা দেবে সেই এক্সামের ক্ষেত্রেও, এছাড়া অন্যান্য অনেক আদার্স কম্পারেটিভ এক্সামগুলোতে এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো আজকে আমরা পুরো কনসেপ্ট ক্লিয়ার করব সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তুমি পুরো ক্লাসটা দেখলে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাবে। তো সমুদ্রবায়ু এবং স্থলবায়ু, দেখো এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে যে বায়ু প্রবাহ কী, যেটা আমাদের অলরেডি একটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো বায়ু প্রবাহ অনেক ধরনের হয়ে থাকে, যেমন নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ এবং স্থানীয় বায়ু প্রবাহ। কিন্তু ওই চারটা যে বায়ু প্রবাহের কথা আমি বললাম, তার মধ্যে এই সমুদ্রবায়ু, স্থলবায়ু সাময়িক বায়ু প্রবাহের মধ্যে পড়ে। সাময়িক সাময়িক বায়ু প্রবাহের মধ্যে পড়ে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। সাময়িক বায়ু প্রবাহের কি, একটা নির্দিষ্ট পার্টিকুলার স্থান থেকে অন্য একটি স্থানে যখন বায়ু প্রবাহিত হয়, তবে সারা বছর ধরে প্রবাহিত হবে না, শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়েই এই বায়ুটা প্রবাহিত হবে। যখন বায়ুর চাপের পার্থক্য হবে, একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গাতে বায়ু প্রবাহিত হবে। আমি আমার চ্যানেলে নিয়ত বায়ু সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করেছি, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে সেই ক্লাসটাও দেখতে পারো। সেখানে পরিষ্কারভাবে বলা আছে নিয়ত বায়ু অর্থাৎ যে বায়ু প্রতিদিন, প্রতি বছর, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিনে প্রবাহিত হয়। কিন্তু সাময়িক বায়ু কিন্তু প্রতিদিন, বছরের প্রত্যেকটা সময় প্রবাহিত হয় না, একটা নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রবাহিত হয়। সেটাকেই আমরা সাময়িক বায়ু বলে থাকি। তো সাময়িক বায়ুর মধ্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ বায়ু, একটা সমুদ্র বায়ু ও স্থলবায়ু। এই সমুদ্র বায়ু এবং স্থলবায়ু সারা বছর ধরে প্রবাহিত কিন্তু হয় না, একটা নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট সময়েই প্রবাহিত হয়, একটা নির্দিষ্ট জায়গা বা অঞ্চল থেকে একটি নির্দিষ্ট অঞ্চলের দিকে, যখন ওই দুটি অঞ্চলের মধ্যে বায়ুর চাপের পার্থক্য হয়। বায়ুর চাপ কী, কীভাবে পার্থক্য হয়, এগুলো অল ডিটেলস আমি আমার একটা ক্লাসে অলরেডি আপলোড করেছি, তোমরা সেখান থেকে দেখবে। তো সমুদ্রবায়ু, স্থলবায়ু জানার আগে আমাদের দুটো বিষয় জানতে হবে আগে। বিষয় দুটো কি? বিষয় দুটো হচ্ছে যে এই যে স্থলভাগ আর জলভাগ। স্থলভাগ, স্থলভাগ মানে কি? কঠিন। আর জলভাগ মানে কি? তরল। সূর্য যখন জলভাগ বা স্থলভাগের উপর তাপ দেয়, তখন কঠিন এবং তরলের মধ্যে দেখা যায় কঠিন বেশি বেশি করে তাপ গ্রহণ করতে পারে তরলের তুলনায়। অর্থাৎ আমরা যদি দেখি স্থলভাগ এবং জলভাগের মধ্যে, স্থলভাগ হচ্ছে কঠিন এবং জলভাগ হচ্ছে তরল। তার কারণে স্থলভাগ বেশি তাপ গ্রহণ করার ক্ষমতা রাখে জলভাগের তুলনায়, কারণ তাপ কঠিন বস্তু তাড়াতাড়ি সংগ্রহ করতে পারে তরল বস্তুর তুলনায়। কি তো বুঝতে পারলে, কঠিন বস্তু বেশি তাপ গ্রহণ করছে তরল বস্তুর তুলনায়। এবার আমরা পয়েন্টে আসি। প্রথমে আমরা পড়ব সমুদ্রবায়ু কি। দিনের বেলায় যখন সূর্য তাপ দেয় স্থলভাগ এবং জলভাগের উপরে, সব জায়গায় সমানভাবেই তাপ দেয়, কিন্তু দেখা যায় দিনের বেলায় কি হয়, স্থলভাগ বেশি তাপ গ্রহণ করতে পারে জলভাগের তুলনায়। স্থলভাগ অর্থাৎ কঠিন, জলভাগ তরল। কঠিন দিনের বেলায় বেশি তাপ গ্রহণ করে। আর একটা বিষয় মনে রাখতে হবে, যে যত বেশি গ্রহণ করবে তার বর্জন করার ক্ষমতাও তত বেশি হবে। ধরো তোমার উপার্জন 50,000 টাকা এবং কারো উপার্জন 10,000 টাকা, অবশ্যই যে ব্যক্তি 50,000 উপার্জন করছে সে বেশি বেশি করে খরচ করবে, যে 10,000 উপার্জন করছে সে কম কম করে খরচ করবে। দেখো আমি কম খরচ করি, কারণ আমার উপার্জন খুবই কম। তবে কোনো মনের মধ্যে কোনো আমার ইয়ে নেই যে উপার্জন কম বলে খুব খারাপ লাগছে, আর কোনটা বিষয়টা না। মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। তোমরাও নিজেকে মানিয়ে নেবে এবং জীবনে চলার পথে নিজেকে সন্তুষ্টি প্রকাশ করবে, সবসময় বলবে যে ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখবে জীবন সুন্দর। যাই হোক, তো সেরকম স্থলভাগ দিনের বেলায় বেশি তাপ গ্রহণ করতে পারছে, বেশি তাপ গ্রহণ করার জন্য দিনের বেলায় বেশি উত্তপ্ত হয় এবং স্থলভাগ কম উত্তপ্ত হয়। তাহলে যখন দিনের বেলায় বেশি তাপ গ্রহণ করবে, তখন স্থলভাগের বায়ু উষ্ণ হবে এবং হালকা হয়ে ধীরে ধীরে কী করবে, উপরের দিকে উঠতে থাকবে।
কখন? দিনের বেলায়। তার মানে এই এলাকা তখন কি হবে? বায়ু শূন্য হবে। তখনই ঠিক জলভাগ থেকে বায়ু কি করবে? স্থলভাগের দিকে আসা শুরু করবে। কারণ যখন দিনের বেলায় স্থলভাগ বেশি তাপ গ্রহণ করছে, বেশি তাপ গ্রহণ করার দরুন সেখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। কেন নিম্নচাপের সৃষ্টি হলো? কেন? তার কারণ হচ্ছে বায়ু উত্তপ্ত হয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠেছে, আর উপরের দিকে উঠে দরুন বায়ু সেখানে শূন্য হয়ে গেছে, ফলে চাপ কম প্রদান করছে এবং নিম্নচাপ দেখা দিচ্ছে। জলভাগ তত উত্তপ্ত হয়নি, দিনের বেলা সূর্যের তাপ গ্রহণ করতে পারেনি তেমনভাবে, তার কারণে জলভাগ দিনের বেলা উচ্চচাপ থাকছে। আর আমরা সবসময় জানি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই প্রবাহিত হয়। এই জন্য দিনের বেলা জলভাগ থেকে বায়ু কোথায় যাচ্ছে? স্থলভাগের দিকে যাচ্ছে। যে জলভাগ থেকে মানে সমুদ্র থেকে যে বায়ু স্থলভাগের দিকে আসছে সেই বায়ুকেই তো বলা হয় সমুদ্র বায়ু। বুঝতে পেরেছ? এবার চলো আমরা দেখি পরের কনসেপ্ট স্থলবায়ুতে, তারপরে আমরা সমুদ্রবায়ুর বৈশিষ্ট্য পড়বো এবং স্থলবায়ুর বৈশিষ্ট্য পড়বো। তো সমুদ্রবায়ু তো হলো, সমুদ্রবায়ু দিনের বেলা আমরা দেখলাম প্রবাহিত হচ্ছে, কীভাবে হচ্ছে সেটাও বুঝতে পারলাম। এবার সূর্য আর নেই, অর্থাৎ দিন নেই, এবার হয়ে গেছে রাত, আকাশে এবার চাঁদ। বুঝতে পেরেছো? আকাশে চাঁদ রাতের বেলা। রাতের বেলা কি হবে? ওই যে প্রথমেই বলেছিলাম তোমাদের, যার যত বেশি উপার্জন সে তত বেশি খরচ করতে সক্ষম হয়। দিনের বেলা কে বেশি উপার্জন করেছিল, কে বেশি তাপ গ্রহণ করেছিল? অবশ্যই স্থলভাগ বেশি তাপ গ্রহণ করেছিল। তাহলে তোমরাই বলো, যখন রাত হবে তখন জলভাগও তাপ ছাড়বে, স্থলভাগও তাপ ছাড়বে। কে বেশি করে ছাড়বে? যে বেশি গ্রহণ করেছিল। স্থলভাগ বেশি গ্রহণ করেছিল দিনের বেলায়, তার মানে রাত্রেবেলা যখন হবে তখন স্থলভাগ বেশি বেশি করে তাপ বর্জন করবে, তাপ রিলিজ করতে থাকবে। আর যখন বেশি বেশি করে তাপ ছাড়তে থাকবে তার মানে রাতের বেলা স্থলভাগ ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে। কিন্তু জলভাগ তো কম তাপ গ্রহণ করেছিল দিনের বেলায়, তার কারণে জলভাগ ধীরে ধীরে ঠান্ডা হবে। অর্থাৎ রাতের বেলায় জলভাগ উষ্ণতায় থাকবে কিন্তু স্থলভাগ তেমন উষ্ণতা থাকবে না, অর্থাৎ স্থলভাগ শীতল হয়ে যাবে। কারণ এ কম করে তাপ ছাড়ছে, ফলে এখানে উষ্ণতা থাকবে বেশি, ফলে এখানকার উষ্ণ বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে। আর যখনই রাতের বেলা উপরের দিকে উঠে যাবে তখন এই এলাকা তখন বায়ুশূন্য হয়ে যাবে, তখন রাতের বেলা উল্টো ঘটনা হয়ে যাবে, এইখানে তখন হয়ে যাবে নিম্নচাপ। আর জলভাগে তখন কি হয়ে যাবে? জলভাগে রাতের বেলা হয়ে যাবে উচ্চ চাপ। আর এই উচ্চচাপ থেকে স্থলভাগে হয়ে যাবে উচ্চচাপ, তখনই সেই স্থলভাগ থেকে বায়ু কোথায় যাবে? সমুদ্রের দিকে, অর্থাৎ জলভাগের দিকে প্রবাহিত হবে। বুঝতে পেরেছ? তাইলে স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে যাচ্ছে সেই বায়ুকেই আমরা বলবো স্থলবায়ু। কেন যাচ্ছে? কি বললাম, রাতের বেলা যখন জলভাগও তাপ ছাড়ছে স্থলভাগও তাপ ছাড়ছে, তো স্থলভাগ বেশি বেশি করে তাপ ছাড়ছে, ফলে শীতল হয়ে যাচ্ছে, ফলে উচ্চচাপ বিরাজ করছে। কিন্তু জলভাগ বেশি তাপ ছাড়তে না পারার দরুন জলভাগের উষ্ণতা থাকছে, ফলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে রাত্রের বেলা। দিনের বেলা যে ঘটনাটা ঘটেছিল রাত্রে তার বিপরীত অবস্থা আমরা লক্ষ্য করতে পারছি, যার কারণে বিপরীত বায়ু প্রবাহ আমরা দেখতে পাই, অর্থাৎ স্থলভাগ থেকে সমুদ্রের দিকে, তখন সেই বায়ুকে স্থলবায়ু বলা হয়। তাহলে চলো এবার আমরা সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি সেটা দেখব। প্রথম সমুদ্রবায়ুতে আসি। সমুদ্রবায়ুতে কি দেখেছিলাম যে দিনের বেলায় যখন স্থলভাগ তাপ গ্রহণ করে জলভাগ তাপ গ্রহণ করে, স্থলভাগ বেশি তাপ গ্রহণ করার ফলে স্থলভাগে একটা নিম্নচাপের সৃষ্টি হয় আর জলভাগে উচ্চচাপের সৃষ্টি হয়। আর এই নিম্নচাপ থেকে বায়ু কোথায় যায়? জলভাগে যখন দিনের বেলায় এখানে নিম্নচাপ সৃষ্টি হয় তখন জলভাগ থেকে অর্থাৎ উচ্চচাপ থেকে বায়ু দিনের বেলায় এই স্থলভাগের দিকে নিম্নচাপের দিকে আসে, যার কারণে এই বায়ুকে আমরা সমুদ্র বায়ু বলি। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য দেখো, এই বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে। কোথা থেকে আসে? সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে। কেন? কারণ স্থলভাগে নিম্নচাপ হয়েছে দিনের বেলায়, জলভাগে দিনের বেলায় উচ্চচাপ হয়েছে, আর বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই যায়। নেক্সট, এই বায়ু কখন প্রবাহিত হয়? দিনের বেলা প্রবাহিত হয়। খুবই গুরুত্বপূর্ণ যে সমুদ্র বায়ু কখন প্রবাহিত হচ্ছে? দিনের বেলা। নাম্বার 3, তখন সমুদ্রে কি থাকছে? সমুদ্রে থাকছে উচ্চচাপ। স্থলভাগে কি থাকছে? স্থলভাগে থাকছে নিম্নচাপ। দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তপ্ত হয়, বায়ু উপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। 4 নাম্বার, সূর্য ওঠার পর এই বায়ু প্রবাহিত হয়। অবশ্যই দিনের বেলা মানে কি? সূর্য উঠবে তারপরে এই বায়ু প্রবাহিত হতে শুরু করে, সমুদ্র বায়ু। এবং কখন এই বায়ুর স্পিড সবচেয়ে বেশি হবে? সবচেয়ে যখন বেশি গরম হবে স্থলভাগ, আর স্থলভাগ সবচেয়ে বেশি গরম কখন হয়? দুপুরবেলার দিকে। তার মানে যখন সবচেয়ে বেশি গরম হবে স্থলভাগ তখন সবচেয়ে বেশি এখানে নিম্নচাপের সৃষ্টি হবে, আর যখন এখানে সবচেয়ে বেশি নিম্নচাপের সৃষ্টি হবে তখন জলভাগ থেকে এই নিম্নচাপের দিকে আরও গতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহিত হবে। অর্থাৎ দুপুরবেলার পর আমরা বলতে পারি বিকেল বেলার দিকে সমুদ্র থেকে আসা স্থলভাগের দিকে সমুদ্রের বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি হবে। নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, সমুদ্র বায়ু আর্দ্রতা সম্পন্ন হবে। অর্থাৎ সমুদ্র থেকে যখন বায়ু স্থলভাগের দিকে আসে দিনের বেলায় তখন এই বায়ুতে কি থাকবে? জলীয় বাষ্প থাকবে। জলভাগ থেকে যেহেতু আসছে জলীয় বাষ্প থাকবে,
আর জলীয় বাষ্প থাকার দরুন এই বায়ু আর্দ্র প্রকৃতির হবে, অর্থাৎ জলীয় বাষ্প লক্ষ্য করা যায়। নাম্বার 6, স্থলভাগে বৃষ্টিপাত হয়। যখন জলীয় বাষ্প পূর্ণ বায়ু নিয়ে স্থলভাগের দিকে আসবে, সমুদ্র বায়ু যখন জলীয় বাষ্প পূর্ণ বায়ু নিয়ে স্থলভাগের দিকে আসবে, তখন এই বায়ুতে এই বায়ুর ফলে কি হবে? স্থলভাগে অবশ্যই বৃষ্টিপাত হবে। নাম্বার 7, এই বায়ু বিশেষ করে গ্রীষ্মকালে প্রবাহিত হয়। কেন গ্রীষ্মকালে এই বায়ু প্রবাহিত হবে? কারণ গ্রীষ্মকালেই তো সবচেয়ে বেশি স্থলভাগের মধ্যে গরম লক্ষ্য করা যাবে, উত্তপ্ত স্থলভাগ সবচেয়ে বেশি হবে, নিম্নচাপ সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে স্থলভাগের দিকে, আর তখনই তো সমুদ্র থেকে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হতে শুরু করবে। তার জন্য গ্রীষ্মকালে সমুদ্র বায়ুর প্রবাহ সবচেয়ে বেশি ভালোভাবে অ্যাক্টিভ হয়। নাম্বার 8, অধিক শক্তিশালী হয়। এই বায়ু কিন্তু স্থলবায়ুর তুলনায়, মানে স্থলভাগ থেকে যখন সমুদ্রের দিকে বায়ু আসে সেই বায়ুর তুলনায় কিন্তু সমুদ্র থেকে যে বায়ু স্থলভাগের দিকে আসে, অর্থাৎ সমুদ্র বায়ুর গতিবেগ বা শক্তি কিন্তু সবচেয়ে বেশি হয় সমুদ্র বায়ু। কেন? দেখো, সমুদ্র থেকে যখন যে বায়ু স্থলভাগের দিকে আসে তাকে তো আমরা সমুদ্র বায়ু বলি। তো যখন এটি সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছে, সমুদ্র কি ফাঁকা না? কোনো গাছপালা আছে সমুদ্রের মধ্যে? নেই। কোনো ঘরবাড়ি, বিল্ডিং, কোনো কিছুই নেই। তার মানে বায়ু বিনা বাধায় প্রচণ্ড বেগে আসতে সক্ষম হয়। তার মানে সমুদ্র বায়ুর গতিবেগ কিন্তু স্থলবায়ুর তুলনায় সবচেয়ে বেশি হবে, এবং সমুদ্র বায়ুর ফলেই ক্ষয়ক্ষতি পরিমাণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে। তো তুলনামূলক এই বায়ুর গতিবেগ কি হবে? বেশি হবে। স্থলবায়ুর তুলনায় সমুদ্র বায়ুর তুলনামূলক গতিবেগ বেশি হয়। এবার স্থলবায়ুর মধ্যে আসি। স্থলবায়ু কিন্তু পয়েন্ট পুরো উল্টো হয়ে যাবে, এই পয়েন্টগুলোই পুরো উল্টো। দেখো, এটাতে কি দেখেছিলাম? সমুদ্র বায়ুতে সমুদ্র থেকে স্থলভাগের দিকে যায়, কিন্তু স্থলবায়ুতে কি দেখবো? যে স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে আসবে। স্থলভাগ থেকে বায়ু কোথায় আসবে? সমুদ্রের দিকে আসবে। এই বায়ু কখন প্রবাহিত হবে? স্থলবায়ু প্রবাহিত হবে রাতের বেলা। স্থলবায়ু প্রবাহিত হবে কখন? রাতের বেলা। কেন রাতের বেলা? যখন রাত হয়ে যায় তখন স্থলভাগও তাপ ছাড়ে, তখন জলভাগও তাপ ছাড়ে। তো স্থলভাগ বেশি ছেড়ে দেয়, ফলে শীতল হয়ে যায়, আর জলভাগ গরমই থাকে, ফলে উষ্ণ প্রকৃতির হয়। আর যখনই উষ্ণ প্রকৃতির থাকে তখন এখানে নিম্নচাপের সৃষ্টি হয় আর এখানে উচ্চচাপের সৃষ্টি হয়, ফলে রাতের বেলায় স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু আসে। এই জন্যই বলেছে রাতের বেলায় বায়ু প্রবাহিত হয়। নাম্বার 3, যখন প্রবাহিত হয় স্থলবায়ু তখন কোথায় উচ্চচাপ আর কোথায় নিম্নচাপ থাকে? অবশ্যই জলভাগে নিম্নচাপ হবে, আর স্থলভাগে কি হবে? উচ্চ চাপ হবে। নাম্বার 4, এই বায়ু কখন প্রবাহিত হবে? সূর্য ডোবার পরে, অর্থাৎ বিকাল বেলা থেকে এই বায়ু প্রবাহিত হতে শুরু করবে। মানে কারণ কি? কারণ এই বায়ু রাত্রের বেলা প্রবাহিত হতে শুরু করে, আর রাত্রের বেলা মানে বিকেল বেলা থেকে এই বায়ু প্রবাহিত হওয়া বা সন্ধ্যাবেলার পর থেকে এই বায়ু প্রবাহিত হওয়া শুরু করে। সবচেয়ে গতিবেগ কখন লক্ষ্য করা যাবে? এই বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি কখন হবে? অবশ্যই ভোর বেলার দিকে। কেন? কারণ যখন দুজনেই তাপ ছাড়ছে তখন সবচেয়ে বেশি তাপ লাস্ট কখন ছাড়বে? সূর্য ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা সবচেয়ে বেশি তাপ ছাড়বে। তার মানে স্থলভাগ ভোর বেলার দিকে সবচেয়ে বেশি শীতল হবে, আর জলভাগ ভোর বেলার দিকে স্থলভাগের তুলনায় কম শীতল লক্ষ্য করা যাবে। স্থলভাগ বেশি শীতল হয়ে যাবে ভোরবেলাতে, তার মানে বেশি উচ্চচাপ হবে, এখানে বেশি নিম্নচাপ হবে, ফলে এই উচ্চচাপ থেকে বায়ু ভোরবেলায় সবচেয়ে বেশি গতিবেগ সম্পন্ন হয়ে সমুদ্রের দিকে প্রবাহিত হবে। এই বায়ু শুষ্ক প্রকৃতির হয়, মানে স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে আসছে সেই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকবে না, যেহেতু এটা স্থলভাগ থেকে আসছে, জলভাগ থেকে আসছে না, যার কারণে এই বায়ু কি হবে? শুষ্ক প্রকৃতির হবে। অর্থাৎ স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে আসছে সেই বায়ু শুষ্ক প্রকৃতির হয়। আর কি আছে? শুষ্ক যেহেতু হয়, তো শুষ্ক হওয়ার দরুন স্থলভাগে বায়ু শুষ্ক হওয়ার দরুন বৃষ্টি হয় না, বৃষ্টিপাত হবে না। স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রের দিকে আসে স্থলভাগে কোনো জলীয় বাষ্প থাকে না, যার কারণে এই বায়ুতে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না। কিন্তু উল্টোটা, এখানে আমরা কি পড়েছিলাম? যে জলভাগ থেকে যখন বায়ু সমুদ্র থেকে অর্থাৎ জলভাগ থেকে যখন বায়ু স্থলভাগের দিকে আসে তখন জলভাগ থেকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু নিয়ে আসে, আর যখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু নিয়ে আসে তখন স্থলভাগে কি হয়? তখন স্থলভাগে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। কিন্তু স্থলভাগ থেকে যখন জলভাগে আসে তখন জলীয়বাষ্প নিয়ে আসে না, বায়ু শুষ্ক প্রকৃতির হয়, ফলে বৃষ্টিপাত হয় না। নাম্বার 7, শীতকালে ভালোভাবে এই বায়ু প্রবাহিত হতে লক্ষ্য করা যায়। কেন শীতকালে? শীতকালে জলভাগও তাপ বিকিরণ করবে, স্থলভাগও তাপ বিকিরণ করবে, দুজনেই তাপ বিকিরণ করবে শীতকালে। আর যখন দুজনেই তাপ বিকিরণ করতে থাকবে তখন শীতকালে দেখা যাবে স্থলভাগ বেশি তাপ বিকিরণ করে দিয়েছে এবং অনেক শীতল হয়ে পড়েছে, এবং গভীর উচ্চচাপের সৃষ্টি হবে স্থলভাগে, আর জলভাগে তখন নিম্নচাপ সৃষ্টি হবে, আর তখনই সেই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপের দিকে প্রবাহিত হতে শুরু করবে। এই জন্য শীতকালে এই বায়ু সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তুলনামূলকভাবে এই বায়ু কম শক্তিশালী সম্পন্ন। স্থলভাগ থেকে যে বায়ু জলভাগের দিকে যায় সেই বায়ুর কিন্তু শক্তি সমুদ্র থেকে যে বায়ু স্থলভাগের দিকে আসে অর্থাৎ সমুদ্র বায়ুর তুলনায় কম হয়। কেন? কারণ স্থলভাগে ঘর বাড়ি গাছপালা থাকে, তো বিভিন্ন সংঘর্ষ বা বাধার সম্মুখীন হতে হয় স্থলবায়ুকে, যার কারণে স্থলবায়ুর গতিবেগ কিন্তু কম হয় সমুদ্র বায়ুর তুলনায়। আর সমুদ্র বায়ুর গতিবেগ বেশি হয় স্থলবায়ুর তুলনায়। কেন? কারণ সমুদ্র বায়ু যখন
সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে তখন কোনো রূপ বাধার সম্মুখীন হতে হয় না, যার কারণে সমুদ্র বায়ুর গতিবেগ বেশি হয়। লাস্ট পয়েন্ট, তুলনামূলক গতিবেগ কম হয়। কার গতিবেগ? স্থলবায়ুর গতিবেগ। স্থলভাগ থেকে যখন বায়ু সমুদ্রের দিকে আসে তখন এই বায়ুর গতিবেগ তুলনামূলক সমুদ্র বায়ুর অপেক্ষা কম হয়, কারণ স্থলবায়ু ভাগ থেকে আসা বায়ু বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যার কারণে এর গতিবেগও কমে যায়, এর ক্ষয়ক্ষতির মাত্রাও কমে যায়। তো এই ছিল তোমাদের সমুদ্র বায়ু এবং স্থলবায়ু। তুমি এখান থেকে তোমাদের যদি পার্থক্য আসে ক্লাস 10 বা 12-এর ক্ষেত্রে, তারা পার্থক্য লিখতে পারবে, বা এখান থেকে যদি বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে কোনো প্রশ্ন আছে তোমরা সেটাও পারবে। ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে যদি কোথাও তোমাদের অসুবিধা হয় সমুদ্রবায়ু এবং স্থলবায়ু বা কোনো বৈশিষ্ট্য বা কোনো পয়েন্ট, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।